দেখবেন অনেক পিএইচডি বেরোচ্ছে, একটা রামকিঙ্কর আর একটা মনিকা বন্দ্যোপাধ্যায়, এরা মানে এরা বেরোচ্ছে না কোনোদিন। যতই যাই বেরোক, ওই পিএইচডি করে অনেকেই বেরোচ্ছে, প্রচুর পিএইচডি, কিন্তু অসিদ্ধের কাজ, প্রত্যেকটা গবেষণামূলক কাজ প্রচুর খেটে কাজ। যদি কেউ বইগুলো পড়ে থাকেন দেখবেন যে প্রচুর খেটে মানে এত তথ্যগুলো জোগাড় করা এবং এই বটতলা এটাকে তুলে নিয়ে আসা। আমি অসিদ্ধার কাছে একটু শুনতে চাই প্রথমেই, যে অসিদ্ধা মানে কলেজের প্রথম জার্নি ওই জায়গাটা থেকে, যে তারপর থেকে কলেজ থেকে বেরিয়ে কিভাবে আপনি শুরু করলেন। কলেজ সবারই একটা কলেজের ব্যাপারটা থাকে, একটা স্বপ্নের জায়গা। আমরা আগের দিন মৃত্যুঞ্জয়ের কাছ থেকে যেটা শুনেছি যে বাবা বলেছে তোকে ডাক্তার হতে হবে না, তুই যা কলেজ আর্ট কলেজে আর্ট কলেজ। আমার ঠিক তার উল্টোটা ছিল। তো আমার মনে হয় যে বোধহয় আমি বোধহয় আর 10 জনের মতনই সেই উল্টোটার রাস্তাতেই যাচ্ছি, মানে মৃত্যুঞ্জয় ছিল এক্সেপশন। তো সেই ক্ষেত্রে স্বাভাবিক অনেক কিছু ছোটবেলা থেকে স্বপ্ন দেখা। আর মজার ব্যাপারটা হচ্ছে যে আমার মাথার মধ্যে একটা জিনিস সবসময় ঘোরে, যে সমস্ত আগুনের মধ্যে থেকে যদি ফিনিক্স পাখি বেঁচে উঠতে পারে, তাহলে আমি ফিনিক্স পাখি হব না কেন? এই যে ফিনিক্স পাখি হওয়ার যে স্বপ্ন বাসনা, এইটা আমার মনে হয় যে আগে ইভেন সুভাকেও বলতো, আমাকেও বলতো, শ্যামল দত্তরা একবার ছুটির দিতে বলতো, মানে আড্ডার ছলে বলতো, এই দুজনকে সহজে দমিয়ে রাখা যাবে না, এই দুজন কলকাতাকে দাপিয়ে বেড়াবে। তো তখন আমরা আর্ট কলেজে পড়ি, তার কারণটা হচ্ছে, তো কারণটা আমি পরে আসছি। আমরা যখন মানে কলেজ স্ট্রিট যে জায়গাটাতে আমার জন্ম, ইনফ্যাক্ট মৃত্যুঞ্জয়দার বাড়ি থেকে আমার 3-4টে বাড়ি ডিফারেন্স, একই পরে আমরা করে উঠি। এবং মৃত্যুঞ্জয়দার বাড়িতে আমি ছোটবেলাতে বহুবার গেছি, চাটামশাই, কাকা ইত্যাদিদের সাথে আমার খুব মিশতো। তো ফলে হয়েছে কি, ওই যে কলেজ স্ট্রিটের ওই ঘিঞ্জি পাড়া, মানে বই পাড়া যেতে পারে, এবং আমার তো বইটা আমি শুরুতেই লিখেছিলাম যে বিদ্যাস্থানে জন্মেও সরস্বতীর কৃপা পেলাম না, এই আমার আক্ষেপ ছিল। তো এই যে সরস্বতীর কৃপাটার একটু শেষ নেই, সরস্বতীর কৃপা আমার অর্থে যেটা থাকে, তো সেই অর্থে আমার মনে হয় যে সারা পৃথিবীতে এত লোক বিদ্যান হয়ে গেছে, প্রতিদিন বই ছাত্রীর কথা দিচ্ছে, তো আমার কিছু হচ্ছে না, কেন হচ্ছে না? তখন আমি আমার নিজের মনের মধ্যে নিজেকেই তৈরি করলাম যে সবাই সব কিছুর জন্য তৈরি হয়ে আসে না। তো পৃথিবীতে অনেক মানুষ অনেক কিছু এজেন্ডা নিয়ে হয়তো আসে, সেটা জন্ম থেকেই আসে তারা, তার বাড়ি যাই থাকুক না কেন। আমার মা আমাকে খুব সাহায্য করতেন, মা আমাকে ভীষণভাবে আমার পাগলা আমাকে সমর্থন করতেন। তো সেই ছোটবেলা থেকেই যে আর্ট কলেজে পড়বো এবং আর্ট কলেজে পড়ার কতগুলো আমার নিজস্ব ভিত্তি ছিল যে হ্যাঁ আমি ছবি আঁকবো, শিল্পী হব, কিন্তু আমার আর্থিক যে আমার প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা কতটা মিটবে ওখান থেকে আমি নিজেও জানি না। তো এবং কিন্তু আমার পরিবার আমাকে সেই অর্থে সাপোর্ট দেবে না, অর্থাৎ সেই শিল্পকে একটা এলিট ক্লাসের মধ্যে নিয়ে গিয়ে যে দেখা বা সেটাকে নিয়ে ধরে থাকা, এটা বোধ হয় আমার পক্ষে সম্ভব হবে না। এবং সত্যিকারে মানে ভীষণ লড়াই করতে হয়েছে তখন, নিজে টিউশনি করে, নিজে কমার্শিয়াল কাজ করে করে আমার নিজের পড়াশোনাটাকে চালিয়ে দেবো। পড়াশোনা বলছি কি বেশি কাপড়, রং, তুলি ইত্যাদি করে তো দেখতাম আর্ট কলেজে যখন ভর্তি হবো বলে আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম, আমি প্রথমবারেই আমি সুযোগ পেয়ে যাই। এবং সেই জায়গা থেকে যেটা অনেকেই 2-3 বার করে পরীক্ষা দিয়েছে, অনেক জায়গা থেকে ট্রেনিং নিয়েছে, আমি চাই করি। এবং আমি নিজে তখন মনে করতাম প্রকৃতি থেকে যে শিক্ষাটা আমি নিয়েছি সেইটুকুর মধ্যে আমি থাকবো। একটা পেছন দিকে না কিন্তু কোনো কথা জানা হবে না, পেছন দিকে কোনো কথা ডিস্টার্ব হবে, যদি থাকে খুব চুপচাপ ফিসফিস করে কথা বলে। তো আমি আসামে গেছি, তখন একটা যে মাথা প্রস্তুতি রয়েছে, আসামে রয়েছি, আসামে পার্ক ছবি আঁকছি, জঙ্গলের ছবি আঁকি, স্টাইলে করে রাখছি, জঙ্গলের ছবি আঁকছি এবং সেই স্টাডি করছি। এমনকি মিউজিয়ামে যখন যাচ্ছি, কেউ আমাকে বলে দেয়নি মিউজিয়াম থাকতে। তো ওখানে গিয়ে দেখলাম যে আমাদের মানে
আর্ট কলেজে যারা পড়ছে তারা সব শুয়ে বসে ওখানে সব ছবি করছে, স্কেচ করছে, আমি দেখতাম ভাবতাম পারে কি সাংঘাতিক সব কাজ করছে। তো আমিও মনে হলো যে ঠিক আছে আমিও বসে পড়ি। তো আমি বসে পড়েছি, দেখেছি কিছু একটা আমার হয়তো তালিম তার মধ্যে থেকে হয়তো হয়েছিল, আমি আর্ট কলেজের সুযোগটা পেয়ে গেছিলাম। চিন্তামণি কর আমার ইন্টারভিউটা দিয়েছিলাম। চিন্তামণি কর তখন বলেছিলেন যে কি করবে তুমি এসব ছবি এঁকে? বলে আর ছবি এঁকে ছবি যা করে সবাই যা করে আমিও তাই করবো, ছবি আঁকবো, ইচ্ছে হয়েছে। যে তোমার পরিবারে কে কি করে? পরিবারে আর 10 জনের মতনই আমার পরিবার, খুব স্বাভাবিকভাবে তারা খুব কষ্ট করে চালাবে, সেখানে পারবে এটা করতে, কারণ আমি তো চেষ্টা করবো আমার করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আর চিন্তামণি কর কিছু আমায় বলেননি, তো ঠিক আছে করো। তো আমি দেখেছি আর্ট কলেজেতে ঢোকার পর থেকেই আমার নিজের মধ্যে একটা তাড়না সবসময় থাকতো, কি শিখছি কেন শিখছি, কি শিখছি কেন শিখছি, এই যে ভাবনাটা সারাক্ষণ আমাকে ভাবাতো। তার জন্য আমি প্রচুর বই জোগাড় করে এখান থেকে ওখান থেকে পড়তাম। আর পড়তাম বলতে আমি জানতাম, জানার চেষ্টা করতাম, আর সারাদিন ধরে আমি সে কাজ করতাম। যে একটা সময় অনেক রাত অব্দি আমাকে জানতে হয়েছে, কারণ ওই যে বলেছি অর্থের এর কভার করে দিচ্ছি, ওই ডিজাইন করে দিচ্ছি, সব অখাদ্য সব কাজ আমাকে করতে হয়েছে, কিন্তু করতে হয়েছে ওগুলি আমাকে বাঁচিয়ে রেখেছে এবং আমাকে ওই কলেজে ওইটা করতে সাহায্য করেছে। তো প্রথম বছর থেকেই আমি দেখলাম আর্ট কলেজেতে যে আমার মতন কিন্তু খুব কম কয়েকজন আছে, আর বেশিরভাগ এসছে দেখি তখন অনেক মানে উচ্চ শ্রেণী থেকে, অনেক পয়সা করে মেয়েরা এসছে, আর কয়েকজন ছিল যারা আমারই মতন। স্বাভাবিকভাবে তাদের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে এবং এই বন্ধুত্বের ক্ষেত্রে তারা কিন্তু আমাকে অনেকেই আজীবন সহযোগিতা করে। তার মধ্যে রতন বন্দ্যোপাধ্যায় নামে এক বন্ধু সবসময় এখনো ওর সঙ্গে আমার বন্ধুত্ব আছে। কেন বন্ধুত্ব, কি কারণে, সেটা আমি পরে আসছি। আর্ট কলেজে যাওয়ার পরে আমার মনে হয়েছিল যে আমরা যেটা শিখছি সেখানে কোথাও একটা আমাদের জীবনে গ্যাপ থেকে যাচ্ছে। আমরা কোনো রকম ভাবে বাকি আমাদের পরম্পরাটা কিছু শিখছি না। আমাদের কলেজের অতীতের পরম্পরা বা আমাদের সারা ভারতবর্ষের শিল্পের পরম্পরা, ইভেন পৃথিবীর পার্সপেক্টিভে শিল্পের পরম্পরা আমরা কিচ্ছু শিখেছি না। সেই সময় এসব বসো, এদিকে বসো, এখানে একটা সিট আছে, বুঝতে পারো, তোমার দেখলে ইন্সপায়ার একটু আগে ওই যে বিভিন্ন রকম ভাবে যে আমি যে ইন্সপায়ার হব বলে আমি তখন নিজেই মানে কলেজের মধ্যে একটা ঠিক করলাম যে আমরা একটা ছোট্ট সংগঠন করবো কলেজের মধ্যে, কলেজের ছাত্রদের সঙ্গে নিয়ে। তার আগে একটা প্রস্তুতি হিসেবে আমরা করলাম যে চলো বহরু বলে একটা জায়গা আছে দক্ষিণে, বহরুতে আমরা সংবাদ, তখন দেশ পত্রিকাতে একজন লিখছিল ধারাবাহিকভাবে, সেই লেখার মধ্যে ছিল বহরুতে পঙ্খের কাজ করা দেয়াল চিত্র আছে। সেই দেয়াল চিত্রটার বয়সেই চৈতন্য যুগের সময় বা তারও আগে, তার মানে প্রায় 400-450 বছর। তো ওইখানে এক জমিদার ছিলেন, সেই জমিদার বাড়িতে সেই পঙ্খের কাজের দেয়াল চিত্র শুধু দেখতে যাবো আমরা। এবং সাতমহলা বাড়ি, সাতমহলা বাড়িতে বেশ এখন কেউ থাকে না, জমিদারের কোনো ওয়ারিশার তাদের লোক আছে, অ্যাপয়েন্টেড ম্যানেজার থাকে। তো আমরা তাদের সঙ্গে কথা বললাম যে আমরা অনেকে মিলে যাবো ওইখানেতে, ওই সাতমহলা বাড়ি আমরা স্টাডি করবো, স্কেচ করবো, ওই যে পঙ্খের কাজ হচ্ছে সেটা আমরা দেখতে চাই। আমরা তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ি, তখন দেখা গেল যে আমার এই প্রস্তাবিত একটা ফিফথ ইয়ার থেকে শুরু করে সবাই তখন প্রয়োজন করে উঠতো। তখন জীবন বিহারী দাস এবং ছিল আমাদের কালিদাস কর্মকার, আমাদের বাংলা বিশ্ববিদ্যালয় শিল্পী মারা গেছে। তো তারা বলে চলো সে আমরাও যাবো। তো শিয়ালদা থেকে আমরা সেই বহরুতে গিয়েছিলাম, সেই সকালবেলা ভোরবেলা উঠেছে, সেই দিন পাউরুটি কলা টলা নিয়ে আমরা গেছি। এবং সেই যে কি উত্তেজনা, আমরা সেই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেই বহরুতে গিয়ে সারাদিন ধরে আমরা সবাই মিলে ওখানে কাজ করেছি, ছবি এঁকেছি এবং ওই পঙ্খের কাজটা দেখেছি এবং কিছু কিছু ছবি আমরা তুলেছি।
খুব অন্ধকারের মধ্যে পড়ে আছে। তো এই কথাটা বলার কারণটা হচ্ছে যে আমরা গঠনমূলকভাবে তখন একটা কাজ করছি, যেটা কিন্তু কলেজ থেকে কোনো স্পন্সরশিপ নয়, আমরা নিজেরা পকেটের পয়সা দিয়ে আমরা কিন্তু কিছু শিখতে চাইছি। এই যে কিছু শিখতে চাইছি আমরা একত্রিত হয়ে করছি, এখানে কোনো রকমের রাজনীতি নিয়ে, এখানে কোনো রকম অন্য কিছু, একদম নির্ভেজাল আমরা একটা শিল্প যাত্রা করলাম। তো এই যে নির্ভেজাল শিল্প যাত্রাটা কিন্তু আমাদের অনেকটা দূর এগিয়ে দিল। আমরা সবাই মিলে একত্রিত হয়ে পাশাপাশি বলে পাই যে ভালো একটু আমরা একসঙ্গে হয়ে তাহলে আমরা একটু ভালো রকম ভাবে নিজেরা পড়াশোনা করি। আমরা এই যে কাজটা আমাদের সিনিয়ররা খুব হেল্প করছে, টাকা মানে যেটা আর কি চল ছিল আর কি মানে হোস্টেলতে, সেই ক্ষেত্রে আমাদের এখানে সেই চলটা আমরা তৈরি করছি এইখান থেকে। সবাই হেল্প করছি, মানে সিনিয়র, কারণ বিলাস সাহা ছিল, ওয়াটার টাকা অনেকে ছিল। ওরা মৃত্যুজনকেও দেখেছি, মৃত্যুজন একদিন হঠাৎ করে দেখা হয়ে গেল, মানে আজকালদের সামনে এইটা সাইলেন্ট করে রাখে। তো সেই ক্ষেত্রে মৃত্যুজন দেখে বলে, অজিত আমার একটা পত্রিকা আমরা বের করছি যেখানে আর্ট কলেজের অ্যানুয়াল যে সময় হয়, তো সেই পত্রিকাতে তোকে একটা লেখা দিতে হবে। আমি মৃত্যুঞ্জয়টাকে দূর থেকে দেখছি, আলাপ করেছি, মানে ভালোভাবে। কারণ তারপরে আমি মৃত্যুঞ্জয়ের রিকালেক্ট করছি যে সেই দামোদর ইউনিভার্সিটিতে তো খুব ভালো লাগছে তখন একসঙ্গে আমরা। তখন মৃত্যুঞ্জয়টা আমার লেখাটাকেও চেষ্টা করতে আমার মনে একটা সম্ভাবনা আছে আর্ট কলেজের সময়। তো এই যে একজন দাদা পেলাম যে আমাকে রেকগনাইজ করছে একটা লেখা দিবি, সে কিন্তু আমাকে কোনো জেনে দেয়, আমার মানে হিস্ট্রি জেনে দেয়নি, আমি কি করি না করি এটা আমাকে উৎসাহ দিয়েছে। সামল হয়তো আমার মুখটা দেখে মনে হয়েছে যে এই ছেলেটাকে এই সুযোগটা দেওয়া উচিত, তো করেছি। তো এই এমনই ছিল সিনিয়ররা। তো আমরা কিন্তু খুব আনন্দের সঙ্গে তখন কাটাচ্ছি। তো সেই সময়তে একটা বন্যা হয়েছিল উত্তরবঙ্গেতে, এবং যেটা পুজোর সময় সাধারণত হয়ে থাকে প্রত্যেক বছরে। সেই হ্যাঁ ওই 68-এ মারাত্মক। তখন চতুর্দিকে সবাই সব রকম ভাবে চেষ্টা করছে যে এই বন্যার স্থানে যারা রয়েছে তাদেরকে হেল্প করছে। আমি জেনারেল মানে ঠিক করে নিলাম যে ওয়াই নট, আমরা আর্ট কলেজের ছেলেরাও ছবি আঁকবো, টিচাররাও আসবে, তাদের থেকে ছবি নিয়ে আমরা এক্সিবিশন করবো, সেই থেকে টাকা দেওয়া আসবে, আমরা প্রাপ্ত হবো। তো ওই সময়তে আরেকটা বন্ডিং তৈরি হয়েছে। কিভাবে হচ্ছে, আমি তো সবাইকে বলে দিলাম যে আমরা এটা করছি। তো কিন্তু হল কোথায়? হলের ক্ষেত্রে সবসময় আমি একটা ডিসপ্যারেট আমার একটা মাথার মধ্যে থাকে, আমি পরে আরেকটা কথা বলবো। এই হলের ক্ষেত্রে আমি সোজা চলে গেলাম আমাদের যেটা এখন গগনেন্দ্র প্রদর্শ সভা, তখন সেই সময় বিধিম ভট্টাচার্য বলে একজন ডিরেক্টর ছিলেন, বিধিম ভট্টাচার্য রামকৃষ্ণদেব ভক্ত। তো বিধিম ভট্টাচার্য যেটা বলে, ভাই কোনোভাবেই সেটা দেওয়া তোমাদের সম্ভব না, আমরা বাচ্চা ছিল, কোনোভাবেই দেওয়া সম্ভব না, এটা অলরেডি বুক করা হচ্ছে, কিছুতেই দেওয়া যাবে না। আমাদের যখনই যেতে আমাকে বসিয়ে রাখবো, অনেকক্ষণ 2 ঘন্টা বা 3-4 ঘন্টা বলতে তাহলে সেইভাবে চলে আসবে, কিন্তু উৎসাহ হয়। তারপর আমি ঠিক করলাম না, এইভাবে হবে। আমি সোজা চিঠি লিখলাম, তখন ধর্মবীরা ছিলেন, রাজ্যপালকে সোজা চিঠি লিখলাম যে আমরা এখানে এই সিদ্ধান্ত থেকে আমরা একটা এক্সিবিশন করছি এবং তথ্য কেন্দ্রিক ভাবে আপনাকে উদ্বোধন করতে হবে। আমি তথ্য কেন্দ্রে পারমিশন পাইনি, তথ্য কেন্দ্রিক ভাবে আপনাকে উদ্বোধন করতে হবে। রাজ্যপাল রাজি হয়ে গেল। রাজ্যপাল রাজি হওয়ার কারণ হচ্ছে যে বন্যার ত্রাণেতে রাজ্যপাল রিফিউজ করতে পারে না। আমি এই সুযোগটা নিয়েছি, রাজ্যপালকে রাজি করিয়ে ওই চিঠিটা দিয়ে, ওই চিঠি অটোমেটিক্যালি চলে এসেছে তথ্য কেন্দ্রে। তারপরে আমি যখন বিধিম ভট্টাচার্যকে জিজ্ঞেস করি, এটা কি করেছো? আমি কি করেছি মানে, সরকারকে অ্যাপ্লাই করেছি, গভর্নর আসবেন, উদ্বোধন করবে, কোথায় করবো? সেটা আপনাদের ব্যাপার, কোথায় করবেন, আমি এখানেই করব। সে তখন রাতারাতি ডেকোরেটরকে ডেকে ওই লাইব্রেরির পুরো হলটাকে শিফট করে দিল গ্যালারিতে, পুরো লাইব্রেরি হলটাকে। এবং তার জন্যে তখন উনি যে মানে পাবলিসিটি ডিপার্টমেন্টের ছিল মিস্টার মাথুর বলে, মিস্টার মাথুর একদিন আমাকে ডাকলেন ওর বাড়িতে, সব এমার্জেন্সিতে হচ্ছিল যে তোমরা এসো তাড়াতাড়ি করে, উনি সমস্যাটা লেও হচ্ছি ওইখানে কিভাবে, হ্যাঁ ঠিক আছে ওখানে আমরা ওখানে এক্সিবিশন করবো। এবং এক্সিবিশন আমরা ওইখানে ওরা একদম কাপড় টাপড় দিয়ে করে সেখানে সবাই আমাদের এখানে পার্টিসিপেট করবে। গণেশ আলু, গোপাল ঘোষ,
গোপাল ঘোষ একদম 11th দাঁড়িয়ে আমাদের সামনে তখন ভিজে অবস্থাতে আমরা এইভাবে ছবিটা নিয়ে দিলাম। তো কিন্তু লাগাতে তো পেরেছি। গোপাল ঘোষকে আমরা ওখানে রেখেছি, রথীন মৈত্রকে রেখেছি, তারা সহজে ওখানে ছবি আঁকেন না, কিন্তু ছবি যখন আমরা অ্যাপ্রোচ করছি সঙ্গে সঙ্গে তারা ছবি দিয়েছে মাস্টারমশাইরা, অনেকে ছবি দিয়েছে, ছাত্রদের তো ছিল। এবং সেই এক্সিবিশনটা যেহেতু আমার সঙ্গে তখন লেডি রানুর একটা খুব ভালো সম্পর্ক ছিল, তো সেই সম্পর্কের ক্ষেত্রে লেডি রানু মুখার্জি এবং ধরমজিরা একসঙ্গে এসে আমাদের শুধু উদ্বোধন করলেন, এবং উদ্বোধন শুধু করেন সেক্ষেত্রে অনেক ছবি, এবং ছবিগুলোর দাম খুব কম ছিল। তো এখন রাজ্যপালের যে সব ছবি কিনেছে, অনেকগুলো কিনেছে, ছবি টাকা পয়সাই তো ওনার কাছেই যাবে এবং ওনার তহবিলেই থাকবে। আমরা তখন অনেকগুলো টাকা পয়সা অনেক বাড়িয়ে দিয়েছিলাম, মানে যেগুলো 60 টাকা লেগেছিল তার আগে 400 করে দিচ্ছিলাম। কিছু উপায় নেই, আমরা তো একটা পয়সা দেবো না, যাবে তো টান তহবিল, কিছু চাপ না, যাদের দেওয়ার ক্ষমতা যারা দেবে। এই করে আমরা অনেক টাকা আমরা কিন্তু ওই টান তহবিলের জন্য সংগ্রহ করতে পেরেছিলাম, এবং সেইখানে আমরা চেক নিয়ে গিয়ে রাজভবনেতে রাজ্যপালের কাছে আমরা দিতেও। এই অ্যাচিভমেন্ট গুলো কিন্তু আমরা করতে পেরেছিলাম ছাত্র থাকাকালীন। আমরা কিন্তু আকাশ ছোঁয়ার চেষ্টা করছি। তারপরে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ওই সিন্ধু থেকেই প্রোগ্রাম ঠিক করলাম যে আমরা বোম্বেতে যাব। এরপর নেক্সট হচ্ছে বোম্বেতে কি নিয়ে যাবো, পশ্চিমবঙ্গের সমস্ত কন্টেম্পোরারি আর্টিস্টদের ছবি নিয়ে যাবো বোম্বেতে। আমরা তখনও কিন্তু আর্ট কলেজে পড়ি, তো সেই বোম্বেতে আমরা কিন্তু তখন যাচ্ছি, কোনো হল ঠিক করা নেই। সবাই যারা বোম্বেতে গেছে সবাই জানে যে বোম্বেতে 5 বছর আগে থেকে হল বুক করতে হয়। আমি সেখানে কোনো হল আমরা বুক করি, আমার সঙ্গে রচনা ছিল, আর অনেকেই ছিল, প্রায় আমরা 10-12 জন ওখানে গিয়েছিলাম। কলকাতা থেকে গণেশ বাইনের ছবি, বিকাশ ভট্টের ছবি, কার ছবি ছিল না, প্রত্যেক লালু প্রসাদের ছবি, সবার ছবি আমরা নিয়ে গিয়ে বোম্বেতে কিন্তু আমরা যখন হাজির হয়েছি, আমরা একটা জায়গাতে ছিলাম, এর বাড়ি ওর বাড়ি ছিল, ভাগ করে এবং একটা মাস আমরা ওখানে ঘুরে হল আমরা এবং আমরা কিন্তু এগ্রি করিয়েছি যে হবে ঠিক জাহাঙ্গীর আড্ডানের পাশে। এবং সেই যে হলটা আমরা যেদিন পেলাম, আমাদের কি আনন্দ যে তারা করতে পারছি না। তারপরে আমরা এখন এক্সিবিশন করেছি এবং খুব সাকসেসফুল এক্সিবিশন, ভালো চলছে। তো সেই এক্সিবিশনটার করে আমরা খুব আনন্দ পেয়েছি, এবং ওখানকার আর্টিস্টরা সবাই খুব কর্ডিয়াল ছিল। আমরা তখন বেন্ডের বাড়িতে গেছি, হেব্বারের বাড়িতে গেছি। তো হেব্বারের বাড়িতে যাওয়ার জন্য ছোট্ট একটা ঘটনা ঘটেছিল। ওই যে বললাম যে দরিদ্র বাড়ির যা মনটা আছে বিরাট, তোর বাড়িতে আমি আর রকেট যাচ্ছি, তারা বিরাট করেছি। তো আমার হাওয়াই ছিল, আমি যদি বলো লাইফে যাওয়ার কথা আমার মন্দিরটা ছিঁড়ে যায়, ধারে কাছে কোনো মুচি নেই। আমাদের এখানে মুচি পাওয়া যায়, ওখানে কেন যে মুচি নেই আমি তার জানি না। তবে রকেট তো ওরা খালি পায়ে যাবো, চল খালি পাই যাবো না, ওই চটিটাই নেবো, কাগজে মুড়ে নেবো, নিয়ে গিয়ে ওখানেই যাবো, হাতে করেই যাবো। তারপরে ওখানে গেছি, এবারে ঘরেতে ঢুকতে তো কারোর চটি করে ঢোকার কথা নয়। তো আমি গিয়ে একটা সোজা একদম মানে ওই পরিয়াটাকে টেবিলের মধ্যে সামনে রেখেছি, যাতে করে মনে হয় না যেন এটা চটি। তো সেই ছটিটা রেখে হেব্বারের সঙ্গে খুব ভালো করে কথাবার্তা বলে চা খেয়ে দিয়ে অনেকক্ষণ ধরে আমরা আড্ডা মেরে তারপরে আমি এসে ওই ছবিটাই আমার বাবা দাবা করে নিয়ে বেরিয়ে চলে এসেছি। তো এইগুলো খুব একটা সাহসের জায়গাতে তাৎক্ষণিকভাবে বুদ্ধিটা করে আমি করতে হয়েছিল, কোনোভাবেই পিছিয়ে আসবো না। ওই কলকাতার আর্টিস্ট বা কলকাতা তখন আমরা আর্টিস্ট করতাম, আমরা তখন উঠছি সবাই, আর কে আমাদের চেনে। তো যাদেরকে নিয়ে যাদের ছবি তখন আমরা নিয়ে গেছি তখন তারা খুব আলোচিত, সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট বা ক্যালকাটা পেন্টার সবাই খুব আলোচিত, প্রকাশ বাবুরের ছবি ছিল, সবাই ছবি। তো এই যে ছোট ছোট ঘটনাগুলি যখন ঘটছে, আমরা যখন আবার মানে কলকাতাতে এসে আর্ট কলেজে যখন আমরা আর্ট কলেজে দেখা গেল যে আমার সহপাঠী এবং শিক্ষকরা কেউ কিন্তু পছন্দ করে যে কেন এত বড় বড় শিল্পীদের নিয়ে তোমরা বোম্বে থেকে এক্সিবিশন করে, তাই খারাপ কি করলাম। তারা খুব মানে মুখ বেজায় করে থাকলো আমার সঙ্গে। এই ঘটনাটাকে কিন্তু কেউ গ্রহণই করলো, কিন্তু এই ঘটনাটা কিন্তু আমাদের কাছে কেন সারা কলকাতার কাছে সকলের কাছে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা। এবং আমাদের বিকাশটা বলেছিলেন তখন যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তোমরা কাজ করো, তোমরা নিজেরা জানো না একটা কতটা ভালো একটা কাজ করবো। এবং গণেশ পয়েন্ট তখন আমরা সোজা ফন্ডে সবাই আড্ডা মারিয়ে ওইটার ফলেটা আমরা এগুলো পড়তে পারি, যেটা অনিরুদ্ধ একটু আগে বলতো, যেটা আর্ট ফেয়ারের কথা। তখন যখন এই যে
মানুষের সঙ্গে আমরা আলাপ পরিচয় করছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছে। এটা সোসাইটি কন্টেম্পোরারি আর্টিস্টরা কিন্তু ভাবছে না যে তারা সাধারণ মানুষের কাছে ছবিটাকে দিতে কিভাবে। তো তখনই ওই প্রিন্ট মিডিয়াটা কথা, যেটা আমি আগের দিন বলছিলাম, তারা নিজেদের ওখানে একটা স্টুডিও করেছে। এই স্টুডিওটা যত সিনেমাটি বলতে গেলে একটা প্রেস মেশিন পেয়েছে। প্রেস মেশিনটা পাওয়ার পরেতে ওইখানে তোরা প্রত্যেকে নিয়ম করে ওই মানে প্রিন্টটা কাজ করতো। প্রিন্ট, ওই প্রিন্টগুলো দিয়ে টাইম টু টাইম এক্সিবিশন হতো। তো তাদের একটা বক্তব্য ছিল, প্রিন্টটা আমি একটু সহজ, মানে অল্প টাকাতে আমি প্রিন্টটা বিক্রি করতে পারি। এই প্রিন্টটাকে সাধারণ মানুষের মধ্যে যদি ছড়িয়ে দেওয়া যায়, একটা সময় তার প্রিন্টিংও কিনবে। তো এই থিওরিতে প্রকাশ দেওয়া একটা সময় চেষ্টা করেছিলেন যে সাধারণ মানুষের কাছে যাতে ছবি যায়। যে কথাটা হচ্ছে সাধারণ মানুষের কাছে ছবিকে পৌঁছে দেওয়া, এবং তারা ছবিটা দেখুক, তারা ঘরেতে ক্যালেন্ডার রাখা থেকে আরম্ভ করে যদি মনে করে থাকে ওইটাই ছবি, সেই জায়গাটা ভুলটা ভাঙিয়ে। আমি সেই জায়গাটা থেকে কিন্তু ধরার চেষ্টা করি যে সত্যিকারের এটা আমরা ছবি আঁকা শিখছি, কে দেখবে আমাদের ছবি, কেন কিনবে আমাদের ছবি, তার ঘরে থাকবে আমাদের ছবি, কিসের জন্য আঁকা হচ্ছে। একটা এনে ছবি যদি ছাপা হয় কোনো একটা জায়গাতে, সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো তো চোখটা তৈরি হওয়া দরকার, বা ভাবনাটা তৈরি হওয়া দরকার। এই যে ভাবনা তৈরি হওয়া, চোখ তৈরি হওয়া, যেটা আর্ট কলেজ আমাদের ছবি আঁকা শেখাচ্ছে, সেটা চোখটাকে তৈরি করা। চিন্তামণি করে একটা সময় এসে বলেছি যে আমরা আর্ট কলেজে 5 বছর ধরে তোমাদের কি করে শুধুমাত্র চোখটাকে তৈরি করার জন্য, ওইটুকু বলেই যথেষ্ট। চোখটা যেরকম গানের ক্ষেত্রে কানটা তৈরি করে দিলে যথেষ্ট হয়ে যায়, আর ছবি আঁকার ক্ষেত্রে চোখটা দিলে যথেষ্ট। তার সঙ্গে সঙ্গে ইন্টারনেটটা অবশ্যই একটা ফ্যাক্টর। ওই যখন আমরা ওরকম অবস্থাতে করছি, যে শ্রীমন্ত করছি, আমরা আর্ট ফেয়ার করছি, তারপরে আর্ট ফেয়ার দেখা যাচ্ছে দারুণভাবে সব সারা করেছে, যে সস্তায় ছবি বিক্রি হচ্ছে। আমরা সব শিল্পীরা মিলে ওখানে যে নিজেরা কাঁধে করে ঘরে উঠছে, বৃষ্টি হচ্ছে, আবার কাঁধে করে কাঁধে করে বিক্রিটা হচ্ছে। ওই যে পরিবেশটা, যে শিল্পীরা তাদের ছবি নিজেরাই টাঙাচ্ছে, নিজেরাই আবার রাখছে, এবং অল্প দামে যখন বিক্রি হচ্ছে, কবিরা এসে কবিতা পাঠ করছে, এবং ওখানে প্রকাশ কর্মকার বারবার মাইকে নিয়ে অ্যানাউন্স করছে ছবির সঙ্গে সহবাস করুন, ছবির সঙ্গে সহবাস করুন, বিয়েতে শাড়ি উপহার না দিয়ে ছবি উপহার দিন। এই যে ছোট ছোট কথাগুলো একটা শিল্পী বলছে, এবং আমরা দেখতে পাচ্ছি লালু প্রসাদ সব মাথায় একটা গামছা বেঁধে ওখানে বসে চায়ের দোকান দিচ্ছে, চা বিক্রি করছে। এই যে ছবিগুলো, একজন অত বড় মাপের একজন শিল্পী তার সমস্ত ইয়েগুলোকে মানে বাড়িতে রেখে এসে ওইখানে সাধারণ মানুষের মধ্যে মিশে যাচ্ছে। এই পরিবেশটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি, এটা কিন্তু একসঙ্গে আমরা সংগঠিতভাবে তৈরি হচ্ছে। আমরা তখন তৈরি হচ্ছি, আমাদের বয়সটা কিন্তু তাদের থেকে অনেকটাই কম। সুতরাং আমরা কিন্তু সেই ব্যাটনটা হাতে নিচ্ছি, তারপর সেই ব্যাটনটা দিয়ে আমরা কি করবো না করবো ভবিষ্যতে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আমরা মোটামুটি মানসিকভাবে কিন্তু আমাদের তৈরি হয়ে যায়। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই প্রভু। বিশ্বপিতা তুমি হে, আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা শোক বনের রাঙানি সায়রানি। আমরা বেড়া ভাঙি, আমরা শোক বনের রাঙানি সায়রানি। ঝঞ্ঝারো বন্ধন ছিন্ন করে দি, আমরা বিদ্যুৎ, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত।
100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four, Lord, I'm 500 miles away from home. Lord, I'm 500 miles away from home. जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। तुम देना